এবার মনে হয় ঠিক আছে আমরা ঠিকঠাক। ওকে। আহ ওকে, সব ঠিক আছে। হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। কি অবস্থা বলো তো? অনেকদিন পর তোমাদের সাথে আবার দেখা, অনেকদিন পর সাক্ষাৎ। কেমন আছো? শুভ সকাল সবাইকে। আহ এই মুহূর্তে ক্লাসে মোটামুটি উপস্থিতি ভালোই। তো আমরা আস্তে আস্তে মূল ক্লাসে প্রবেশ করব। তার আগে বলো যে কে কেমন আছো বলো। রমজান মাস, পড়াশোনা কেমন হচ্ছে একটু বলো তো। আসলে কিছু বলার নাই, যেটা বাস্তব কথা সেটা হচ্ছে যে রমজান মাসে রোজা রাখতে হবে, সন্ধ্যাবেলা নামাজ কালাম পড়তে হবে, তাই তো? এবং এই যে মাসখানেক পরে ঈদ আসছে, ঈদের সময় তো অনেক মজা মাস্তিও করতে হবে, তাই তো? কিন্তু সবচেয়ে যেটা মজার কথা সেটা হচ্ছে ঈদের পরপরই কিন্তু প্রথম সাময়িক পরীক্ষা হবে। ঠিক আছে? তোমরা ইতোমধ্যেই বিভিন্ন স্কুলে তারা তাদের যে প্রথম সাময়িক যে পরীক্ষা সেই পরীক্ষার কিন্তু যেটা রুটিন সেটা দিয়ে দিয়েছে, এবং অনেক স্কুলে কিন্তু এখনো দেয়নি, তাই তো? কিন্তু আমার কাছে মনে হয় যে এটা মোটামুটি এপ্রিলের মধ্যেই হয়তো বা প্রথম সাময়িক পরীক্ষাটা হয়ে যাবে বলে আশা করছি। ঠিক আছে, ওকে। একজন বলছে করিমা, যে ওর কারিমা, যাই হোক, আমাদের 3বার এক্সাম হবে কিনা। ভাই আমি এটা শিওরলি বলতে পারবো না কয়বার এক্সাম হবে, তবে এক্সাম হবে। হ্যাঁ, যেমন গত বছর দেখো এক এক্সাম নিয়ে কত নাটক হলো। এবছর আমার মনে হয় যে আর যাই হোক এত নাটক টাটক হবে না আর কি। ঠিক আছে, তো চলো তাহলে আমরা আস্তে আস্তে মূল ক্লাসে প্রবেশ করি। তার আগে দেখতে পাচ্ছি এই মুহূর্তে ক্লাসে সবাই মোটামুটি উপস্থিত হয়ে গেছো তোমরা। আমরা তাহলে আর বেশি সময় না নেই, চলো তাহলে শুরু করা যাক। আচ্ছা, রমজান মাসে কি আসলে পড়াশোনা একটু স্লো হয়ে গেছে না? একটু মনে হয় আগের থেকে স্লো হয়ে গেছে। বিশেষ করে তোমাদের স্কুল তো বন্ধ। তো স্কুল বন্ধ থাকলে সাধারণত এরকম হয়, পড়াশোনার গতি একটু কমই থাকে। আর বিশেষ করে রমজান মাস, রমজান মাসে আমার মনে হয় কেমন জানি আমরা একটু কম্পারেটিভলি একটু স্লো হয়ে যাই, তাই তো? তো যাই হোক, যেটা একটু আগে বলছিলাম যে আমাদের রোজা রাখতে হবে, নামাজ কালাম পড়তে হবে, কোনো সমস্যা নেই। পাশাপাশি হচ্ছে যে ঈদ তো চলে আসছে। ঈদের দিন বা ঈদের কয়েকদিন তো খুবই মজা মাস্তি করতে হবে, কিন্তু তোমার সামনে যে পরীক্ষাটা আছে পরীক্ষাটাও একটু টাচে রাখো। এবং বিষয়টা এমন না যে রেগুলার 8 ঘন্টা 10 ঘন্টা 10 ঘন্টা 15 ঘন্টা পড়তে হবে, এরকম কোনো কথা নাই। বিষয়টা হচ্ছে যে তুমি কি বলা যায়, রেগুলার 2 ঘন্টা 1 ঘন্টা, 1 ঘন্টা 2 ঘন্টা একটু নিজেকে টাচে রাখো, 2-1 ঘন্টা টাচে রাখলে মোটামুটি ভাবে তোমার পড়া শেষ হয়ে যাবে বলে আমার মনে হয়। ওকে, হুমায়রা বলছে সালামি চাই। আচ্ছা ঠিক আছে রে ভাই, সালামি পাঠাই দিব, ঈদের সালামি। আগে সালামের সময় তো আসুক, দেখি তুমি কয়টা রোজা রাখতে পারো। তারপরে শুধু তো রোজা রাখলে হবে না, তাই না? এই যে আমরা শুধু রোজা রাখি, মনে করি যে সারাদিন না খেলে মনে হয় হয়ে গেল, কিন্তু বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা হচ্ছে যে রোজা বা রমজান মাসের কিন্তু একটা শিক্ষা আছে। সেই শিক্ষাটা কি? সেই শিক্ষাটা হচ্ছে শুধু যে সংযমের শিক্ষা তাও না, এই শিক্ষাটা সংযমের পাশাপাশি নিজেকে হচ্ছে একেবারে পরিশীলিত মানুষ হিসেবে গড়ে তোলা। আমার আচার আচরণ, আমার চিন্তা ভাবনা, আমার সার্বিক মন মানসিকতায় যেন একটা আমূল পরিবর্তন আসে। ঠিক আছে? তো সংযম মানে কিন্তু আসলে নিজেকে নিয়ন্ত্রণ করা, তাই তো? তো এই নিয়ন্ত্রণ কিন্তু সব ক্ষেত্রে, এই যে এখন তুমি পড়াশোনা করছো না, এটা কিন্তু আসলে তুমি তাহলে সত্যি কথা বলতে আহ এটা ঠিক করছো না, বুঝতে পারছো? কেননা রোজা রেখে পড়াশোনা করা যাবে না এটা কিন্তু কোনো কিতাবে লেখা নাই, বুঝতে পারছো? সো আমাদের, আমরা স্টুডেন্ট, আমাদের সামনে পরীক্ষা, আমরা সবই করব, কিন্তু প্রতিদিন 2-4 ঘন্টা করে পড়াশোনা করব। ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটা কাজ করছি, আমরা আপাতত আজকের ক্লাসটা তোমরা একটু লক্ষ্য করে দেখো। আজকের ক্লাসে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টপিক রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে বাক্যের শ্রেণীবিভাগ আছে। বাক্যের শ্রেণীবিভাগটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে এসএসসি পরীক্ষায় প্রায় প্রতি বছর একটা দুইটা প্রশ্ন থাকে। আমরা আজকে উদ্দেশ্য এবং বিধেয় বুঝবো, এবং একটা বাক্যের বিভিন্ন অংশ থাকে, এবং
এইগুলোর উপর ভিত্তি করে আমরা মোটামুটি ভাবে আজকের ক্লাসে কিছু এমসিকিউ টাইপের কোশ্চেন্স সলভ করব। ঠিক আছে, তো চলো আমরা তাহলে আস্তে আস্তে মূল ক্লাসে প্রবেশ করছি। বলেন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আপাতত আমরা কমেন্ট বক্সটা অফ করে দিলাম। আমরা মূল ক্লাসে প্রবেশ করি, তারপরে আস্তে আস্তে যদি প্রয়োজন হয়, যখন দরকার হবে, আমি কমেন্ট বক্সটা অন করে দিব। আমি দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকটা টপিকের মাঝে একটু একটু করে কিছু এমসিকিউ কোশ্চেন আমি অ্যাড করেছি। সো আমরা প্রথমত আগে টপিকটা খুব সুন্দর করে বুঝবো, তারপরে আস্তে আস্তে কিছু কোশ্চেন আমরা এখান থেকে সলভ করবো। ওকে, সো চলো আমরা আস্তে আস্তে শুরু করি। রমজান মাসে একেবারে শুরুতে সকালবেলা তোমরা ক্লাসে আসছো, এই জন্য ক্লাসের শুরুতে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আশা করছি যে উদ্দেশ্য নিয়ে ক্লাসে হাজির হয়েছে সবাই, আমাদের সকলের উদ্দেশ্য আশা করছি পূরণ হবে। সো এটার জন্য প্রথম কথা হচ্ছে যেটা, পূর্ণ মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। প্রথম কথা হচ্ছে আমরা একেবারে শুরুতে যেটা আলোচনা করব আজকে, সেটা হচ্ছে বাক্যের অংশ। এখন বাক্যের অংশ নিয়ে অনেক কিছু বলা যায়, অনেক ধরনের অনেক কথাবার্তা বলা যাবে, কিন্তু সবার আগে আসলে বোঝা প্রয়োজন যে আসলে বাক্য কাকে বলে। ঠিক আছে, আমি বাক্যের অংশ নিয়ে আলোচনা করতে যাচ্ছি, বা বাক্যের অংশ নিয়ে আলোচনা আজকে করব, কিন্তু তার আগে আমাকে জানতে হবে যে আসলে বাক্য কাকে বলে, কি তাই না? তোমাদের এই ছোট ছোট ক্লাসগুলোতে একটা বড় সমস্যা হয় কি, তোমরা হচ্ছে অনেক বড় বড় জিনিস পড়ো, অনেক বড় বড় জিনিস বোঝার চেষ্টা করো, কিন্তু ওই বড় জিনিস বোঝার আগে ওই বড় জিনিসের যে ভিত্তিটা, এই ভিত্তিটা কিন্তু সবার আগে বুঝতে হয়, সবার আগে জানতে হয়। তোমার যদি ভিত্তি ঠিক না থাকে, তাহলে দেখা গেল যে ওই মানে হায়ার লেভেলের জিনিসটা তুমি যে পড়ছো, ওইটা আসলে মাথায় খুব বেশি দিন থাকে না। যে কোনো কিছুর ফাউন্ডেশন ঠিক করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা যেমন ম্যাথ বা সায়েন্সের একটা সাবজেক্টের ক্ষেত্রে প্রযোজ্য, অ্যাট দ্য সেম টাইম বাংলা, ইংলিশ বা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। ওকে, থ্যাংক ইউ। সো প্রথমে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে বাক্য কাকে বলে। ঠিক আছে, বাক্য কাকে বলে এইটা বেশি কিছু বোঝার দরকার নেই, একেবারে সহজ কথা একটা কথা বলি। এক এক বা একাধিক শব্দ নিয়ে মূলত একটি বাক্য গঠিত হয়। এক বা একাধিক শব্দ নিয়ে কি গঠিত হয়? একটি বাক্য গঠিত হয়। যেমন দেখো এখানে একটা এক্সাম্পল তোমাদের সামনে, তোমাদের বই থেকে নেওয়া। যেমন আমি বললাম, কি বললাম, সজল কি বই পড়ছে। সাপোজ আমি এই প্রশ্নটা তোমার কাছে করলাম, তো তুমি আমাকে জানালে হ্যাঁ সজল বই পড়ছে। তাহলে তুমি কয়টা শব্দ বললে? সজল বই পড়ছে। দেখো তিনটা শব্দ প্রয়োগ করে তুমি তোমার মনোভাবটা আমাকে বোঝাতে সক্ষম হয়েছে, কি ঠিক কিনা? এবার আমি যদি বলতাম সজল কি বই পড়ছে, তুমি একেবারে আমাকে এক কথায় বললে পড়ছে, জাস্ট একটা শব্দ। তাহলে দেখো তো, এই যে একটা শব্দের মাধ্যমে তুমি আমাকে যেটা বোঝাতে চাইলে, আমি বুঝতে পেরেছি কিনা? আমার মনে হয় আমি বুঝতে পেরেছি। তার মানে হচ্ছে ওই একটা শব্দ দিয়েও কিন্তু মনোভাব প্রকাশ করা যায়। আবার আমি বললাম সজল বই পড়ছে, লক্ষ্য করে দেখো এখানে কিন্তু তিনটা শব্দের মাধ্যমে একটি বাক্য প্রকাশিত হয়েছে। তাহলে বাক্য কাকে বলে, মূল বিষয়টা কি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? একটা শব্দ দিয়েও অনেক সময় বাক্য হতে পারে, আবার একের অধিক তিনটা শব্দ দিয়েও কিন্তু একটি বাক্য গঠিত হতে পারে। তাহলে এখন যদি পরীক্ষার হলে এমসিকিউ টাইপের কোশ্চেন আসে,
এসএসসি পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন এসেছে একাধিক শব্দ নিয়ে কি গঠিত হয়। এসএসসি পরীক্ষায় এসেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই ধরনের প্রশ্ন এসেছে যে একাধিক শব্দ নিয়ে মূলত কি গঠিত হয়। তো আমরা উত্তর করতে পারবো না। পরীক্ষার হলে অপশনে থাকে ধ্বনি, বর্ণ, শব্দ এবং বাক্য। বাট আনফরচুনেটলি এই ছোট জিনিসটা আমাদের অনেক অনেক মেরিটোরিয়াস ছেলেমেয়েরা তারাও এটা ভুল করে। সো আমার মনে হয় আমরা যারা আজকে এই মুহূর্তে এটা বুঝলাম যে এক বা একাধিক শব্দ নিয়ে একটি বাক্য গঠিত হয়, এ ধরনের প্রশ্ন পরীক্ষায় আসলে আমার মনে হয় অন্তত আমরা আর ভুল করব না। কি ঠিক আছে তো? ওকে, তাহলে চলো, বাক্য কাকে বলে যেহেতু বুঝলাম, এবার এই বাক্যের সাথে সম্পৃক্ত অনেক বিষয় আছে, আমরা এখন একটা একটা করে সুন্দর করে বুঝবো। তো চলো তাহলে শুরু করা যাক। বাক্যের অংশ, ওকে, এটা আমরা পরে আসতেছি। একটা সাধারণ বাক্যের তিনটা অংশ থাকে, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। দেখো, আমি একটা কথা সবসময় বলি যে বাংলার সাথে কিন্তু ইংরেজির একটা গভীর সম্পর্ক রয়েছে। I mean, these two subjects are totally interrelated with each other. মানে যে স্টুডেন্ট ভালো বাংলা বোঝে তার পক্ষে ইংরেজি বোঝা একেবারে সহজ। অ্যাট দ্য সেম টাইম যে ভালো ইংরেজি বোঝে বা ইংলিশ গ্রামার যে ভালো বোঝে তার পক্ষে বাংলা বা বাংলা ব্যাকরণ বোঝা আরো সহজ। কেননা এই বাংলা বলি আর ইংলিশ বলি এই দুইটাই তো একটা ল্যাঙ্গুয়েজ, তাই না? তো ল্যাঙ্গুয়েজ গুলোর যে ব্যাকরণগত যে কাঠামো এটা মোটামুটি সেম থাকে। যেমন আমি ইংরেজিতে বলছি সাবজেক্ট, বাংলায় হচ্ছে সেটা কর্তা। আমি ইংরেজিতে বলছি অবজেক্ট, বাংলায় হচ্ছে সেটা কর্ম। আমি ইংরেজিতে বলছি ভার্ব, বাংলায় হয়ে যাচ্ছে সেটা ক্রিয়া। তাহলে তুমি দেখো তো, মূল জিনিস কিন্তু একই, মূল বিষয়টা কিন্তু একই, জাস্ট কি হয়েছে, শব্দটা পরিবর্তন হয়ে গেছে। তো শব্দ পরিবর্তন হয়েছে তাতে আমার কিছু যায় আসে না, মূল বিষয়টা বুঝলেই হয়। তো তোমরা যখন ইংলিশ পড়তে যাও তখন তোমাদেরকে একটা কথা প্রায় বলে যে সাধারণত দেখা যায় ইংরেজিতে একটি সেন্টেন্স সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, সাধারণত দেখা যায় ইংরেজিতে একটি সেন্টেন্স সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট দিয়ে গঠিত হয়। তাহলে এখন আমার কথা হচ্ছে, ইংরেজিতে যদি একটি সেন্টেন্সে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট থাকতে পারে, সো হোয়াই নট ইন বাংলা? বাংলায় কেন থাকবে না? অবশ্যই বাংলায় থাকতে পারে, এবং বাংলায় সাধারণত সেটা থাকেও। আমি কি বোঝাতে পেরেছি? এইবার আমি তোমাদেরকে একটা কথা বলছি, এটা মনোযোগ দিয়ে শোনো। এইটা কোনো বইয়ে লেখা নাই। টিচাররা বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলে ঠিক আছে, কিন্তু আসলে কথার মধ্যে অনেক গ্যাপ থেকে যায়। বাট এনিহাউ ওই গ্যাপটা তোমরা ধরতে পারো না, এই গ্যাপগুলো ধরতে হয়। যেমন আমরা বলি একটা সেন্টেন্সে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে এবং অবজেক্ট থাকে, এই কথাটাই ভুল। চলো আমরা প্রমাণ করবো এখন। আমরা বলতে পারি যে সাধারণত একটা সেন্টেন্সে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট থাকে বা থাকতে পারে, কিন্তু থাকবেই এই রকম কোনো কথা নেই। যেমন সোজা কথা, যেমন আমি বললাম, ক্লাসের শুরুতে বলছিলাম সজল বই পড়ে। তাহলে আমি যে তিনটা শব্দ বললাম, সজল, বই, পড়ে, আমি এত কথা না বলে আমি যদি সিম্পলি বলতাম, যেমন আমি তোমার কাছে জিজ্ঞেস করেছিলাম সজল কি করে, তুমি বললে পড়ে বা পড়ছে। তাহলে দেখো, এই যে পড়ে বা পড়ছে, এই যে কথাটা আমি বলেছিলাম, এইটা কি একটা ক্রিয়াপদ? মনে রাখবা, verb is called the heart of a sentence.
তোমার শরীরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একটার সাথে একটা কানেক্টেড, একটাকে বাদ দিয়ে একটা চলবে না। তবে তোমার হৃৎপিণ্ড যদি ঠিক না থাকে সব অটোমেটিক বন্ধ হয়ে যাবে। একইভাবে একটা বাক্যের হার্ট হচ্ছে ভার্ব বা ক্রিয়াপদ। ক্রিয়া ছাড়া কোনো বাক্য হবে না, কথাটা মাথায় ঢুকায় রাখো। একটা সেন্টেন্সে সাবজেক্ট না থাকতে পারে, একটা সেন্টেন্সে অবজেক্ট না থাকতে পারে, কিন্তু একটা সেন্টেন্স হতে হলে অবশ্যই সেখানে ভার্ব থাকতে হবে। অর্থাৎ ভার্ব ছাড়া বা ক্রিয়াপদ ছাড়া কোনো বাক্য বাস্তবে হয় না। তুমি নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখো। আমি বললাম তুমি কি গতকাল পড়েছিলে? তুমি বিভিন্নভাবে উত্তর দিতে পারো। তুমি বললে পড়েছিলাম, এই যে একটা শব্দ বললে, এটা ক্রিয়াপদ। আমি বললাম যে গত এক সপ্তাহে তুমি স্কুলে গিয়েছিলে? তুমি বললে গিয়েছিলাম, ক্রিয়াপদ। আমি বললাম তুমি রেগুলার শিখতে ক্লাস করছো তো? বললে করছি না। তাহলে এই যে করছি না বা করছি, ক্রিয়াপদ। আমাদের যে রেকর্ডিং ক্লাসগুলো থাকে তুমি দেখো? দেখি না, আমি খুব ব্যস্ত, আমার সময় হয়। সো এই যে দেখো, ক্রিয়াপদ ছাড়া কিন্তু আর যাই হোক বাক্য হয় না। সো এই কথাগুলো এতক্ষণ ধরে বলার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট ছাড়া অনেক সময় সেন্টেন্স হতে পারে, বাট একটা সেন্টেন্সে অবশ্যই অবশ্যই ভার্ব থাকতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত আমরা আরেকটা কথা মনে রাখবো, সেটা হচ্ছে এই যে একটা বাক্যের তিনটা অংশ থাকে, এই যেটাকে আমরা কর্তা বলছি, এই কর্তা কি করে? সে সবসময় ক্রিয়াকে চালায়। একটা বাক্যের সাবজেক্টই ডিটারমাইন করে দেয় ওই বাক্যের ভার্ব কি হবে। আমি কি বোঝাতে পারছি? সাবজেক্টের উপর ভিত্তি করে ক্রিয়াপদ পরিচালিত হয়। যেমন দে আর নাকি দে ইজ, তাহলে দে এর পরে কেন আর আমরা বসাই? কারণ আমরা জানি দে হচ্ছে সাবজেক্ট, প্লুরাল, অর্থাৎ প্লুরাল সাবজেক্ট, এই জন্য ভার্বটাও প্লুরাল হয়। এবার আমি বললাম আই আর নাকি আই এম? আই এম। কেন এম? আই হচ্ছে সাবজেক্ট হিসেবে সিঙ্গুলার, ওর পরে ভার্বটাও সিঙ্গুলার হবে। দ্যাটস ইট। সো সোজা কথা হচ্ছে ভাই, একটা বাক্যের ক্রিয়াকে চালায় হচ্ছে মূলত কর্তা। ওকে, তো একইভাবে ক্রিয়া সম্পাদিত হয় যে প্রক্রিয়ার মাধ্যমে, সেটা হচ্ছে কর্ম। আমরা এগুলো নিয়ে পরবর্তীতে ডিটেলস কথা বলবো যখন ক্রিয়াপদ চ্যাপ্টারে চলে যাব। আপাতত আমাদের এটা প্রয়োজন নেই। তার থেকে বরং চলো আমরা অন্য আরেকটা জায়গায় চলে যাই। আমরা এই বাক্যের শ্রেণী বিভাগটা নিয়ে একটু এখন আলোচনা করি। এইটা আমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আর বাক্যের শ্রেণী বিভাগের মধ্যে আরেকটা অংশ রয়েছে উদ্দেশ্য এবং বিধেয়, যেটা আমরা একটু পরে আলোচনা করব। ঠিক আছে, ওটা আমাদের আজকের আলোচনায় আছে, তবে একটু পরে যাই, কেননা তার থেকে মহা গুরুত্বপূর্ণ হচ্ছে এই টপিক। ক্লাস 8, 9, 10 থেকে শুরু করে বিসিএস পরীক্ষা পর্যন্ত এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। বুঝতে পেরেছো কথা? এসএসসি পরীক্ষা দিতে যাবা, 2টা 3টা প্রশ্ন এখান থেকে আসবে। নিচের কোনটি সরল বাক্য, নিচের কোনটি যৌগিক বাক্য। পরীক্ষায় প্রশ্ন আসবে এই সরল বাক্যের জটিল বাক্য কি হবে, বা এই জটিল বাক্যের যৌগিক বাক্য কি হবে। পরীক্ষায় একাধিকবার প্রশ্ন এসেছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রায় প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসে, এবং এই জিনিসটা আমরা এখন খুব সুন্দর করে বুঝবো। আর বোঝার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, এখনো যারা ক্লাসে পূর্ণ মনোযোগ দাওনি, একেবারে সোজা হয়ে বসো। আমি কিন্তু এটা বারবার বুঝাবো না, একবারই বুঝাবো, জাস্ট একবার। এবং মনোযোগ দিয়ে শুনলে দেখবা তুমি এটা অটোমেটিক ভাবে বুঝতে পারছো। ওকে, প্রথমে যেটা আমরা বুঝবো আজকে সেটা হচ্ছে, আমার কাছে এটা সবসময় খুব সহজ লাগে। কেন সহজ লাগে সেটা একটু বলি তোমাদের। কেননা আমি জানি তোমরা বাংলায় হয়তো বা সরল থেকে জটিল, জটিল থেকে যৌগিক, এটা অনেক সময় রূপান্তর করতে যে একটু পাজেলড হয়ে যাও, একটু বিভ্রান্ত হয়ে যাও। কিন্তু আমি এটা খুব ভালোভাবে জানি, তোমরা এই মুহূর্তে ক্লাসে যারা উপস্থিত আছো, তোমরা ওই যে ইংলিশে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তোমরা মোটামুটি সবাই খুব ভালো পারো। তো ওই ইংরেজিতে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, যা
বাংলায় হচ্ছে সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য ঠিক তাই। তাহলে আমার কথা হচ্ছে একটাই, আমি যদি ইংরেজিতে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এটা ভালো পারি বা ভালো বুঝি, তাহলে আমি বাংলায় কেন সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য বুঝবো না? একই কথা। জাস্ট ওই যে একটু আগে বলছিলাম, ওখানে ইংরেজিতে লেখা থাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, বাংলায় লেখা থাকে কর্তা, কর্ম এবং ক্রিয়া। জাস্ট এটুকু, এর বাইরে কিছু না। ওকে, সো চলো খুব মনোযোগ দিয়ে আমরা এটা একটু শুনি, তাহলে দেখবা বাংলা এবং ইংরেজি দুইটা একসাথে হয়ে গেছে। বুঝতে পেরেছো? এবং খুব সহজ। ওই যে ক্লাসের শুরুতে বলছি, বাংলা বুঝলে ইংরেজি বোঝা যায়, ইংরেজি বুঝলে বাংলা বোঝা যায়। আমি জীবনে কোনোদিন এগুলো না, মানে সত্যি কথা বলতে আমি এগুলো বাংলা কোনোদিন বুঝতাম না, আমি ইংরেজিটা একটু বুঝতাম, ওইটার উপর আইডিয়া করে পরীক্ষার হলে যে উত্তর করতাম, দেখতাম হয়ে যেত। কেউ না, ঘুরে ফিরে তো একই কথা। ওকে, সো আমরা এখন যেটা বুঝবো সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে সরল বাক্য। সরল বাক্য আসলে অনেক সহজ, অনেক সরল। তো সরল বাক্য বোঝার আগে প্রথমে তোমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে, ওই যে বলেছিলাম ক্রিয়াপদ ছাড়া কোনো বাক্য হয় না। তোমাকে প্রথমে যেটা বুঝতে হবে, সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া, এটার ইংরেজিতে কি বলি আমরা? ফাইনাইট ভার্ব। ওই যে যখন তুমি ইংরেজিতে সিম্পল সেন্টেন্স পড়তে যাও, তোমাকে বলে না যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে, আমরা তাকে বলবো সিম্পল সেন্টেন্স। একইভাবে ওই কথাটাই আমরা বাংলায় বলবো, যে বাক্যে একটা সাবজেক্ট অর্থাৎ একটা কর্তা এবং একটা সমাপিকা ক্রিয়া থাকবে, তাকে আমরা বলবো হচ্ছে সরল বাক্য। আসল কথা হচ্ছে, ইংরেজিতে যেটাকে বলা হয় ফাইনাইট ভার্ব, বাংলায় সেটাকে বলা হয় সমাপিকা ক্রিয়া। এখন বিগ কোশ্চেন হচ্ছে, সমাপিকা ক্রিয়া কাকে বলে? আমরা এখন একটু বুঝবো যে সমাপিকা ক্রিয়া আসলে কাকে বলে। চলুন তাহলে একটু বুঝে আসি। এবার ঠিক হয়ে গেছে না? থ্যাংক ইউ। সো সমাপিকা ক্রিয়া কাকে বলে? সমাপিকা ক্রিয়া হচ্ছে, শর্টকাটে বুঝি আমরা, সমাপিকা শব্দটার অর্থ কি? সমাপিকা শব্দটার অর্থ হচ্ছে কোনো কিছু সমাপ্ত হওয়া, অর্থাৎ যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সমাপ্ত হয়, বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝা যায়, যে ক্রিয়া দ্বারা বাক্য একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে, তাকেই বলে সমাপিকা ক্রিয়া। আবার বলছি, ফর দ্য লাস্ট টাইম ফর ইউ, আজকে ক্লাসের সবচেয়ে হট টপিক, বাকিগুলো এক প্রকার রাবিশ। মনোযোগ দিয়ে বোঝো। যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সমাপ্ত হয়, বা যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝা যায়, তাকেই বলে সমাপিকা ক্রিয়া। যেমন দেখো, আমি বললাম আমি পড়ি, যদিও পড়াশোনা করি না, মিথ্যা কথা, তারপরও বললাম আমি পড়ি। তাহলে দেখো তো, এই যে পড়ি, এই ক্রিয়াপদটা দ্বারা বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে কিনা, মানে তুমি যেটা বলতে চাচ্ছ তোমার মনোভাব প্রকাশিত হয়েছে কিনা। আমার কাছে মনে হয় তোমার মনোভাব সুস্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। তাহলে আমি এখন বলতে পারি এই পড়িটাই হচ্ছে সমাপিকা ক্রিয়া। এবার এট দ্য সেম টাইম আমি বললাম আমি পড়ে। দেখো তো, এই পড়ে ক্রিয়াপদটা দ্বারা বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে কিনা। পড়ে ক্রিয়াপদটা দ্বারা তুমি বাস্তবে কি বোঝাতে চাচ্ছ
এটা তুমি বোঝাতে সক্ষম হয়েছো কিনা? বাস্তবে কিন্তু আমার মনে হয় যে এই পড়ে ক্রিয়াপদটা দ্বারা আমি কি বোঝাতে চাচ্ছি আমি তোমাকে বোঝাতে পারছি না। তাহলে এইটাই হচ্ছে অসমাপিকা ক্রিয়া, বা ইংরেজিতে আমরা যেটাকে বলি নন ফাইনাইট ভার্ব। তাহলে দেখো, বাংলা বুঝলে ইংরেজি বোঝা যায়, ইংরেজি বুঝলে বাংলা বোঝা যায়। আমি যদি বলতাম আমি পড়ে তারপরে যাব, বা আমি পড়ে যাব, তাহলে কিন্তু ওই যাবর একটা অর্থ তখন ছিল, বা পড়েও হয়তো বা একটা অর্থ তখন প্রকাশ করত। কিন্তু এই মুহূর্তে পড়ে যে অবস্থায় আছে কিছুই বোঝা যাচ্ছে না বাক্যের অর্থ। দ্যাটস ওয়াই আমরা এটাকে বলছি অসমাপিকা ক্রিয়া বা নন ফাইনাইট ভার্বস। সো এত ডিটেলস আজকে আমাদের আলোচনার প্রয়োজন নেই। নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটা যথেষ্ট জানলেই হবে সরল বাক্য কাকে বলে। সোজা কথায় একটা ফাইনাইট ভার্ব বা একটা সমাপিকা ক্রিয়া থাকবে এবং একটা সাবজেক্ট থাকবে। এই হচ্ছে সেই সাবজেক্ট বা কর্তা। এই আমি আর পড়ি, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, যেটাকে আমরা বাংলায় বলছি সমাপিকা ক্রিয়া। এই যে সেই সমাপিকা ক্রিয়া। তাহলে ওই যে ইংরেজিতে যেটা বলে বাংলাও কিন্তু ঠিক তাই, একটা কর্তা বা একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব বা একটা সমাপিকা ক্রিয়া। ইজ ইট ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছো? একটু ভাইরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো সবাই বুঝতে পেরেছো কিনা। সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তোমরা রমজান মাস সবাই অনেক কষ্ট করে সকালে ক্লাস করছো। আমি চাই যে তোমরা ক্লাসে যারা উপস্থিত আছো তোমরা সবাই যেন বিষয়টা বুঝতে পারো। বলো তো, বুঝতে পেরেছো সরল বাক্য কাকে বলে? থ্যাংক ইউ, তোমরা মোটামুটি সবাই বুঝতে পেরেছো, অসংখ্য ধন্যবাদ। এবার তাহলে চলো আমরা জটিল বাক্য কাকে বলে সেটা একটু সুন্দর করে বুঝবো। আমি বারবার বলছি ক্লাসে মনোযোগ দিতে হবে ভাই, এগুলো মনোযোগ না দিলে এই বিষয়গুলো মাথায় ঢুকবে না। আর একবার যদি মাথায় ঢুকে যায়, এই ক্লাস 9-এ এগুলো মাথায় ঢুকবে, 9, 10, 11, 12 ভার্সিটি অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে পরবর্তী জীবনে প্রত্যেকটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই জিনিস কাজে লাগবে। তো আমি এই জন্য সবসময় একটা কথা বলি যে এই ছোট ছোট ক্লাসগুলোতে তোমার ফাউন্ডেশন ঠিক করে ফেলো, তা নাহলে তুমি এটা ভেবো না এটা ইউনিভার্সিটিতে উঠে নতুন করে শিখবা, সে সময় তোমার সময় হবে না। শিখতে পারবা না তা না, সে সময় অন্য অনেক কাজে ব্যস্ত থাকবে। তো আমার কথা হচ্ছে এখন আমার হাতে সময় আছে, শিখে ফেলি, সমস্যা। তো আমার মনে হয় আমরা সরল বাক্য কাকে বলে বুঝলাম। এরপরে আমরা বুঝবো যেটা জটিল বাক্য কাকে বলে। জটিল বাক্য কাকে বলে? খুব সোজা কথা, বই পুস্তকে অনেক কথাই লেখা থাকে, তুমি আমার কথাটা শোনো আগে, তারপরে বইয়ের কথা পড়ো, কোনো সমস্যা নেই। মনে করো এই একটা বাক্য, খুব মনোযোগ দিয়ে শোনো, জটিল দিয়ে যৌগিকটাও বুঝাই দিব, কমপ্লেক্স দিয়ে কম্পাউন্ড বুঝাই দিব, মনোযোগ দিয়ে শুনতে হবে। এই মনে করে একটা বড় বাক্য এইটা। এবার একটা বড় বাক্যে কি দুইটা অংশ থাকতে পারে না? এই একটা অংশ, এই একটা অংশ থাকতে পারে কিনা? অবশ্যই থাকতে পারে। যেমন আমি বললাম, কি বললাম, যে যদি তুমি সন্ধ্যাবেলায় আসো তোমাকে আজকে আমি ইফতার করাবো। তারপরে বললাম যদি তুমি রাত্রে আসো তোমাকে আজকে আমি খাওয়াবো। তারপরে আমি বললাম যারা পরিশ্রম করে তারা সত্যি পরীক্ষা অনেক ভালো করে। তাহলে বোঝার চেষ্টা করো, এই যে দুই তিনটা বাক্য আমি বললাম,
এই বাক্যের প্রত্যেকটা বাক্যের কি দুইটা করে অংশ আছে? অবশ্যই আছে। সো আমরা প্রথমে যেটা মনে রাখবো, জটিল বাক্যে বা কমপ্লেক্স সেন্টেন্সে সাধারণত এরকম দুইটা অংশ থাকে। এবং আমার একটা কথা মাথায় রেখো, প্রথম অংশেও ইংরেজিতে বলে সাবজেক্ট ভার্ব থাকে, পরবর্তী অংশেও সাবজেক্ট ভার্ব থাকে। অর্থাৎ প্রথম অংশেও সাবজেক্ট ভার্ব থাকতে হবে, পরের অংশেও সাবজেক্ট ভার্ব থাকতে হবে। তবে অনেক সময় দেখা যায় যে প্রথম অংশে সাবজেক্ট থাকার কারণে পরবর্তী অংশে সাবজেক্টটা নাও থাকতে পারে। এখন ওই আলোচনা আমরা আজকে যাচ্ছি না, আমরা ওটা যখন ট্রান্সফরমেশন শিখবো তখন যাব, যে সরল থেকে জটিল যখন করব, জটিল থেকে যৌগিক, তখন এটা নিয়ে আরো ডিটেলস আলোচনা হবে। আপাতত জটিল বাক্য কাকে বলে এটা আমরা একটু বুঝে নিই। জটিল বাক্যের প্রথম কথা হচ্ছে একটা বাক্যে দুইটা অংশ থাকবে এবং প্রথম অংশে একটা সাবজেক্ট ভার্ব, পরবর্তী অংশে একটা সাবজেক্ট ভার্ব থাকবে, যেটাকে আমরা বাংলায় বলছি একটা কর্তা এবং একটা ক্রিয়া, একটা কর্তা এবং একটা ক্রিয়া থাকবে। ক্লিয়ার? ওকে। এবং আরেকটা বিষয় আমরা একটু মনে রাখবো, সেটা হচ্ছে জটিল বাক্যে সব সময় একটা অংশের উপর আর একটা অংশ নির্ভরশীল থাকবে। খুব মনোযোগ দিয়ে শোনো। যেমন আমি বললাম, যদি তুমি আসো তবে আমি যাব। তাহলে খুব সোজা কথা না? একেবারে সোজা কথা। যেমন তুমি তোমার ফ্রেন্ডসদেরকে এ ধরনের কথা প্রায় বলো, এই দোস্ত আজকে আসিস, তাহলে আমি বের হবো, না এলে যাবো না। সোজা কথা। কি এরকম না? তোমাদের মতো বয়সে যখন আমি ছিলাম, ও যাই হোক, প্রতিদিন বিকালে বন্ধুদের সাথে আড্ডা দিতাম, বের হতাম। আর আমাদের সময় তো খেলাধুলা খুবই কমন ছিল। আর তোমাদের এখন খেলাধুলা তো সব হচ্ছে মোবাইলের মধ্যে, তাই তো? যাই হোক, ওই আলোচনা আজকে না যাই। তো এরকম কথা আমরা প্রায় বলি। তাহলে দেখো যে যদি তুমি আসো তবে আমি যাব। সো একটু বোঝার চেষ্টা করো তো, একটা বাক্যের উপর আরেকটা বাক্য নির্ভরশীল কিনা। আমি যাব, এটা কিসের উপর নির্ভরশীল? যদি তুমি আসো। তুমি যদি না আসো আমি বের হবো না। তুমি যদি নাই আসো তাহলে আমি তোমাকে রাত্রে খাওয়াবো না, আমার টাকা বেঁচে গেল। সো যেটা বলতে যাচ্ছিলাম, এই যে দেখো, আমার যাওয়াটা নির্ভর করছে অনেকাংশেই তোমার উপর। সো এটার দ্বারা যেটা বলতে চাচ্ছিলাম, জটিল বাক্যে সবসময় দেখো এরকম দুইটা অংশ থাকে এবং আমরা সবসময় মনে রাখবো একটা অংশের উপর আর একটা অংশ নির্ভরশীল থাকে। স্পষ্ট দেখা যাচ্ছে। এখন ইংরেজিতে এটাকে কি বলে? যেটা নির্ভরশীল থাকে তাকে বলে কি যেন বলে, সাবঅর্ডিনেট ক্লজ। আর যেটা মূল বাক্য বা মূল অংশ তাকে বলে প্রিন্সিপাল ক্লজ। ওই ইংরেজিতে গেলে ওই কথাই বলবে। তো যেহেতু এটা ইংলিশ ক্লাস না, আমরা আপাতত ওই আলোচনা যাচ্ছি না। সোজা কথায় মনে রাখো, জটিল বাক্যে দুইটা অংশ থাকে, একটা অংশের উপর আর একটা অংশ নির্ভরশীল থাকে। পৃথিবীতে যত জটিল বাক্য দেখবা সবই এরকম। এই যেমন আমাদের স্লাইডে দেখো একটা সুন্দর এক্সাম্পল, এটা তোমাদের বইয়ে মনে আছে এক্সাম্পলটা। যদি তোমার কিছু বলার থাকে তবে এখনই বলে ফেলো। বাহ বাহ বাহ, সুন্দর কথা। যদি কিছু বলার থাকে এখনই বলো। কি বলবো? বলো, সমস্যা নেই। তাহলে এই যে তুমি বলো, যদি তোমার কিছু বলার থাকে। আচ্ছা, তোমাদের একটা শর্টকাট করে দিই। জটিল বাক্যের মধ্যে সবসময় দেখবা কিছু সাপেক্ষ সর্বনাম থাকে। সাপেক্ষ সর্বনাম সে আবার কি, তো জীবনেও শুনেনি। আচ্ছা, সাপেক্ষ শব্দ টব্দ বাদ, দেখবা যদি, তবে, যিনি, তিনি, যারা, তারা, এইসব থাকে। বুঝতে পারছো? এই সো এত কিছু বোঝার দরকার নেই। এই যে দেখো, জটিল বাক্য আমি বলেছিলাম একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য, যেটাকে আমরা বলি ইংরেজিতে প্রিন্সিপাল ক্লজ এন্ড সাবঅর্ডিনেট ক্লজ। এটা ইংরেজির সাথে আমরা বললাম এই বাক্যটা। এখন আমি যেটা শর্টকাটে বুঝিয়েছি, আমরা এটা মনে রাখবো যে ভাইয়া বলেছিল যে একটা বাক্যে দুইটা অংশ থাকবে এবং একটা অংশের উপর একটা অংশ নির্ভরশীল থাকবে। ঠিক আছে? এবং একটা প্রথম অংশে সাবজেক্ট ভার্ব থাকবে, পরবর্তী অংশ সাবজেক্ট ভার্ব থাকবে। সোজা কথা। ক্লিয়ার? ওকে।
তাহলে আমি যদি জটিল বাক্য বুঝি, এখন আমাকে বুঝতে হবে যৌগিক বাক্য। যৌগিক বাক্য কাকে বলে? একেবারে সোজা কথা, একটু আগে যেটা বলেছি ঠিক ওটাই। যৌগিক বাক্যেও ঠিক একই কথা, একেবারে হুবহু জটিল বাক্যের মতো। যৌগিক বাক্যেও ঠিক একটা বাক্যে দুইটা অংশ থাকবে, প্রথম অংশেও একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে, পরবর্তী অংশ একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে। শুধু একটা কাজ করতে হবে আমাদের নতুন করে, সেটা হচ্ছে এই আগে যেটা দুইটা অংশ ছিল, এই দুইটা অংশ অনেক সময় কমা থাকতে পারে বা যে কোনো কিছু কমপ্লেক্স সেন্টেন্সে থাকতে পারে, কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্যে এই দুই বাক্যের মাঝে আমরা একটা কনজাংশন বা বাংলায় আমরা এটাকে বলি সংযোজক আমরা বসিয়ে দিব। জাস্ট সোজা কথা। যেমন যদি তুমি আসো তবে আমি যাব, এই কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্যটা আমি খুব সহজে বলতে পারতাম, তুমি আসো এবং আমি যাব, ইউ কাম এন্ড আই উইল গো। তাহলে সোজা কথায় কি বললাম? ইংরেজিতে কম্পাউন্ড সেন্টেন্সের একটা শর্টকাট তোমাদের মাথায় ঢুকাই দিই। আমি যেটা মনে করি যে এন্ড, বাট, অর, এটা ইংলিশে ব্যবহার করবা, আর বাংলায় ওইটার বাংলাটা ঢুকাই দিবা। এন্ড এর মানে কি এবং, বাট মানে কিন্তু, অর মানে অথবা, শেষ। তাহলে দেখো ইংরেজির সাথে বাংলা দেখছো কত ইন্টার কানেক্টেড। জাস্ট তুমি কি করবা, যৌগিক বাক্য এই যে দুইটা অংশ আছে, এই দুইটা অংশের ঠিক মাঝখানে এখানে এবং, কিন্তু, অর মানে অথবা বা বসাই দিবা, শেষ। তুমি আসো এবং আমি যাব, তুমি পড়ো এবং তুমি পরীক্ষায় ভালো করো। সে এসেছিল কিন্তু আমি তার সাথে দেখা করতে পারিনি। কি সুন্দর সুন্দর বাক্য দেখছো। সো যৌগিক বাক্যের মূল কথা একেবারে জটিল বাক্যের মতোই, অর্থাৎ দুইটা অংশ থাকবে। এই যে রহমত রাতে রুটি খায় আর রহিমা রাতে ভাত খায়। ওরে বাবা, রাতে যতদূর পারা যায় একটু ভাত কম খাওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? কেননা তোমরা হয়তো এখন বুঝতে পারছো না, দুদিন পরে বুঝবা। ভাত আসলে আমরা যত শান্তি করে খাই, ভাত আসলে 3 বেলা না খাওয়াই ভালো। আমি নিজেও একজন খাঁটি বাঙালি, আমারও ভাত খেতে খুব ভালো লাগে, কিন্তু তোমরা এখন থেকে অভ্যাস করো 3 বেলা ভাতটা যাতে অ্যাভয়েড করা যায়, অন্তত এক বেলা রুটি খাওয়ার অভ্যাস করবা, ঠিক আছে? এবং তেল জাতীয় খাবার পরিহার করে যতটা শাকসবজি খাওয়া যায় এটা এখন থেকে অভ্যাস করো, ঠিক আছে? আমি জানি তোমাদের ক্লাসে তোমরা অনেকেই আছো তৈলাক্ত খাবার ভাজাভুজি এগুলো খুবই পছন্দ করো, কিন্তু এগুলো আস্তে আস্তে অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে? তুমি কিন্তু একেবারে ছোট নেই, এটা মাথায় রাখতে হবে। তুমি তো আস্তে আস্তে সিনিয়র হয়ে যাচ্ছ, ঠিক আছে? সো এই যে দেখো সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। যৌগিক বাক্য আমরা কি বুঝলাম? একেবারে সোজা কথা, এই যোজকের মাধ্যমে কানেক্টেড থাকে। আর যোজকটা কি? ওই যে বললাম এন্ড, বাট, অর, বা এবং, কিন্তু, অথচ, এইসব। সো এই যে দেখো এতক্ষণ ধরে এই কথাটা আমি কেন বললাম, বিকজ আজকের ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক ছিল এটা। তোমরা কাইন্ডলি একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো আমি এতক্ষণ ধরে যা যা বুঝালাম তোমরা বুঝতে পেরেছো কিনা। এর থেকেও সহজে আর বোঝানো সম্ভব না, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তো বোঝা গেছে। ওকে, এটা দরকার নেই। নোট করেছো, খুব ভালো করছো। শোনো তোমাদেরকে একটা কথা আমি সবসময় বলি, একটা ক্লাসে আমি যেটা বুঝি, একটা অনলাইন ক্লাস থেকে তুমি 100% যে সবসময় বুঝবে আমি কিন্তু ব্যক্তিগতভাবে এটা মনে করি না। কিন্তু আমি সবসময় বলি যে তুমি একটা ক্লাস থেকে যদি 60% বা 70% বুঝতে পারো, ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর ইউ। ওই 60% 70% এখন বাসায় তুমি আজকের ক্লাসের পর পরে আধা ঘন্টা 1 ঘন্টা একটু সময় দাও, দেখবে ওইটা প্রায় 100%-এর কাছাকাছি চলে গেছে। এখন ভাই বাসায় একটু সময় দিতে হবে। তুমি এটা ভেবো না যে একেবারে বাসায় একটু সময় না দিলে শুধু ক্লাস করে হয়ে যায়। পৃথিবীর যত ভালো শিক্ষকই হোক, প্রত্যেকটা শিক্ষক কিন্তু চান
তার সর্বোচ্চটা দিয়ে তার স্টুডেন্টদেরকে বোঝাতে। এখন স্টুডেন্ট যদি বাসায় একটু সময় না দেয়, তো আসলে ওই টিচারকে যদি পানির সাথে মিশাই খাওয়ানো হয়, কোনো কাজ হবে না। ঠিক আছে, একজন একটা ভালো প্রশ্ন করেছে, তামজিদ হোসেন, যে সরি তামজিদ না, কে যেন একটা প্রশ্ন করছে যে জটিল বাক্যে কোন অংশের উপর কোন অংশ নির্ভরশীল। সোজা কথা, প্রধান খণ্ড বাক্যের উপর অপ্রধান খণ্ড বাক্য নির্ভরশীল। এটাই তো বাস্তবে হয়। আমি যাব, এটাই হচ্ছে প্রধান অংশ। তাহলে এটা অপ্রধান অংশ কোনটা? তোমাকে তো আগে আসতে হবে, তুমি না আসলে আমি যাব না। ওকে, সো আমরা এই আলোচনায় পরে যাব। সো এবার তাহলে চলো আমরা বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্যকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা যায়, আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। এবং এটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য। স্টার চিহ্ন দিয়ে রাখো। অ্যাডমিশন টেস্টে, অর্থাৎ 2 থেকে 3 বছর পরে যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাবা, দেখবা যে অনুজ্ঞাবাচক বাক্য থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে, এবং পরীক্ষার হলে দেখবা, দেখেই মোটামুটি ছোটখাটো ভাবে একটু হার্ট অ্যাটাক করবা। এ কি, আমি তো জীবনেও নাম শুনিনি, অনুজ্ঞাবাচক বাক্য সে আবার কি? চলো আজকে আমরা একেবারে শর্টকাটে বুঝবো। প্রথম কথা হচ্ছে বিবৃতিমূলক বাক্য কাকে বলে। প্রথম কথা, বিবৃতিমূলক বাক্য কাকে বলে। আমার কথা হচ্ছে, আমি সেই ছোটবেলা থেকে পড়ে আসছি কি অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক কিনা? আমি জানি আপনারা ক্লাসে অনেকে আছেন আমার থেকেও খুব ভালো অ্যাসার্টিভ সেন্টেন্স পারেন, কিন্তু আপনি এটা জানেন না ওই অ্যাসার্টিভ সেন্টেন্স যা বাংলায় সেটাই হচ্ছে বিবৃতিবাচক বাক্য। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে আমি যদি জানি, বাংলা বিবৃতি মূলক বাক্য বা বিবৃতিবাচক বাক্য আমি বুঝবো। একেবারে সোজা কথা, বিবৃতি শব্দটার অর্থ হচ্ছে বক্তব্য। একেবারে শর্টকাট কথা, আমরা দৈনন্দিন জীবনে সেই সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যা যা বলি, কম বেশি সবই হচ্ছে বিবৃতিবাচক বাক্য। আমি যাই, আমি খাই, আমি পড়ি, আমি এ করি, তা করি, আমি এই করতাম, আমি তাই করতাম, আমি এই করব, আমি তাই করব, আরে কত কথা, সব হচ্ছে কোনো না কোনো ভাবে তোমার বক্তব্য সেখানে প্রকাশিত হয়। আর যে বাক্যের দ্বারা তোমার বক্তব্য প্রকাশিত হয় সেটাই হচ্ছে বিবৃতিবাচক বাক্য। এবার তুমি একটু নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখো তো, তুমি যখন কোনো বিবৃতি বা কোনো বক্তব্য কোথাও উপস্থাপন করো বা বলো মানুষের সাথে, তখন তোমার ওই বক্তব্যটা 2টা ভাগে ভাগ থাকে, হয় সেটা ইতিবাচক অথবা সেটা নেতিবাচক। লুক অ্যাট দিস প্লেস, এটা কিন্তু নীতি না, এটা নেতি। ছেলেমেয়েরা ভুল করে এখানে, ইতিবাচক আর একটা হচ্ছে নেতিবাচক। যেমন আমি বললাম আমি যাব, ইতিবাচক কথা। আমি বললাম না আমি যাব না, ভালো লাগছে না, তাহলে এই যে যাব না, নেতিবাচক। সো ইংলিশে তোমরা কি করো, assertive sentence can be classified in 2 ways, that is affirmative and another one is negative. তাহলে আমার কথা হচ্ছে ইংরেজিতে যেটা অ্যাফার্মেটিভ, বাংলায় সেটাই হচ্ছে ইতিবাচক, আর ইংরেজিতে যেটা নেগেটিভ, বাংলায় সেটাই হচ্ছে নেতিবাচক। বাস, হয়ে গেল। আমি রোজ বেড়াতে যেতাম, এটার দ্বারা কি ইতিবাচকতা প্রকাশিত হয়েছে। আর আমি বললাম যে না আমার ঘোরাঘুরি ভালো লাগে না, জীবনে কোনোদিন কোনো জায়গায় ঘুরতে যাইনি, নেতিবাচকতা। সো আমরা জীবনে এত নেতিবাচক হব না, আমরা নেগেটিভ মাইন্ডেড হব না, পজিটিভ মাইন্ডেড হব এবং ইতিবাচক কাজ করব সবাই, ঠিক আছে? এই আকাম কুকাম কিন্তু করা যাবে না। এই রমজান মাসের কিন্তু খুব বড় ধরনের একটা শিক্ষা আছে, কিন্তু সমস্যা হচ্ছে আমরা এই শিক্ষাগুলোকে কাজে লাগাই না, বুঝতে পারছো? সো এই রমজান পরবর্তী কিন্তু কোনো আকাম কুকাম করা যাবে না, ঠিক আছে? জীবনটাকে একেবারে গুছিয়ে নাও, সুন্দর করে পরিচ্ছন্ন জীবন যাপন আমরা সবাই করব, ঠিক আছে? থ্যাংক ইউ। সো বিবৃতিমূলক বাক্য আমরা বুঝলাম, এক কথায় বক্তব্য, এবং বক্তব্যকে 2 ভাগে ভাগ করা যায়, ইতিবাচক নেতিবাচক, ক্লিয়ার। এরপরে যেটা প্রশ্নবোধক বাক্য বা প্রশ্নবাচক বাক্য, আমার মনে হয় এখানে বোঝানোর কিছুই নাই। প্রশ্নবাচক বাক্যের একেবারে কমন কথা, একেবারে সোজা কথা, আমি যদি কিছু না বুঝি, যে বাক্যের শেষে এরকম একটা খোঁচা থাকে সেটাই প্রশ্নবাচক বাক্য। এই খোঁচা মানে কি? এই খোঁচা মানে হচ্ছে এটা প্রশ্নসূচক চিহ্ন।
দৈনন্দিন জীবনে আমরা যে সকল বাক্যের মাধ্যমে কারো কাছে কোনো কিছু জানতে চাই সেটাই হচ্ছে প্রশ্নবাচক বাক্য। আমার মনে হয় এটা তোমাদের পড়ানোর কিছু নাই। বেটার আমি অনুজ্ঞাবাচক বাক্যটা একটু বুঝাই দিই, সবাই খুব মন দিয়ে শোনো। গত 2 বছর আগেও ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট এখান থেকে প্রশ্ন আসছে। পরীক্ষার হলে ছেলেমেয়েরা এইসব দেখে মানে হঠাৎ করে ঘাবড়ায় যায়, এ কি, জীবনেও নাম শুনে। আজকে শুনে নাও। আমি জানি তোমরা এই মুহূর্তে ক্লাসে যারা উপস্থিত আছো, তোমরা ইংরেজিতে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে তোমরা কম বেশি অনেকেই জানো, কিন্তু তোমরা এটা জানো না ওই ইংরেজিতে ইম্পারেটিভ সেন্টেন্স যা বাংলায় হচ্ছে সেটাই অনুজ্ঞাবাচক বাক্য। তাহলে ইংরেজিতে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে ছিল, বা ইংরেজিতে ইম্পারেটিভ সেন্টেন্স বলতে কি বুঝাতো? যে বাক্য দ্বারা, খুব সহজে মাথার মধ্যে এখনই ঢুকাই ফেলো, 2 বছর পর এটা কাজে লাগবে কিন্তু। যে বাক্য দ্বারা, আমার সাথে বলো, যে বাক্য দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা ইত্যাদি বোঝায় সেটাই হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য। এসএসসি পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় প্রশ্ন এসেছে নিচের কোনটি অনুজ্ঞাবাচক বাক্য? এই প্রশ্ন উত্তর করার একেবারে শর্টকাট সমাধান হচ্ছে তুমি বাক্যটা দেখবা, দেখবা যে ওই বাক্য দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ বা প্রার্থনা জাতীয় কিছু বোঝানো হয়েছে কিনা। যদি এরকম কিছু বোঝানো হয়ে থাকে, এক কথায় উত্তর করে আসবা এটা অনুজ্ঞাবাচক বাক্য। আমাকে একটি কলম দাও, এটা অনুরোধ হোক বা আদেশ হোক, ওই গবেষণায় আমরা এখন যাব না। আমাকে 1 গ্লাস পানি দাও, তারপরে আমি বললাম দয়া করে দরজাটা খোলো। তাহলে এইগুলো দেখো সবই হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য। সোজা কথায় যদি বলি, যে বাক্য দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ বোঝাবে সেটা হবে অনুজ্ঞাবাচক বাক্য। আবেগবাচক বাক্য আমার মনে হয় এটা বোঝানোর কিছু নাই। বাঙালির আর কিছু থাকুক আর না থাকুক, আবেগ আছে। আর সেই আবেগবাচক বাক্য, এই যে দারুণ আমরা জিতে গিয়েছি, আর বইলো না, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ যা খেলছে, আর কি বলবো, বলার কিছু নাই। অনেক কথা চলে আসে, এদিকে আর না যাই। আমি হচ্ছে বাংলাদেশ দলের খুব গোড়া সাপোর্টার, তো আমি এবার খেলা দেখে খুব বিরক্ত। আমার মনে হয় তোমরাও কম বেশি সবাই বিরক্ত, তাই না? তো যাই হোক, আমরা ওইদিকে না যাই, আমরা তারপর আশাবাদী। হ্যাঁ, সামনে 2027 সালে বিশ্বকাপ আছে, সেখানে আমরা দেখা দিব। সো এই যে ওয়াও, উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। সো এই যে ওয়াও ইংরেজিতে বলি, বাংলায় আমরা এটা বলছি হচ্ছে দারুণ। দারুণের পরে একটা আবেগবাচক বা আবেগ সূচক চিহ্ন। ওকে, এরপরে অত উঁচু পাহাড়ে উঠে আমি তো ভয়েই মরি, এই যে মরি, এখানেও দেখো একটা আবেগ সূচক চিহ্ন কিন্তু প্রকাশিত হয়েছে। সো আবেগবাচক বাক্য এটা একেবারে সহজ, এটা আমার মনে হয় তোমরা নিজেরাও পারো, এটা নিয়ে আর বেশি কথা না বলি। চলো আমরা এই যে এতক্ষণ ধরে যা কথা বললাম এটার উপর ভিত্তি করে চলো কিছু এমসিকিউ টাইপের কোশ্চেন একটু সলভ করি প্লিজ। আমরা একটু দ্রুত করব, আমাদের ক্লাসের সময় আস্তে আস্তে শেষ হয়ে আসছে, সবাই আমরা একটু অ্যান্সার করব। প্রথম প্রশ্ন, বাক্যের ক্রিয়াকে যে চালায় তাকে কি বলে? সবাই অ্যান্সার করবেন প্লিজ, হারি আপ। সবাই উত্তর করো। উত্তর না হলে তাতে কিছুই যায় আসে না, উত্তর হতে হবে এমন কোনো কথা নাই। আমরা সবাই জানি বাক্যের ক্রিয়াকে যে চালায় তাকে বলে সাবজেক্ট বা কর্তা। কত সহজ একটা প্রশ্ন, দেখছো? এটা কিন্তু একটা এসএসসি পরীক্ষার প্রশ্ন। তোমাদের ক্লাসে যে এমসিকিউ গুলো আমি দেই, এর বড় একটা অংশ কিন্তু বোর্ড পরীক্ষার প্রশ্ন থাকে, তো সবাই অ্যান্সার করবা। নেক্সট কোশ্চেন, তার বয়স হলেও বুদ্ধি হয়নি, এটা কোন বাক্য? অনেকে তোমাকে এরকম বলে না, তোমার বয়স হয়েছে কিন্তু এখনো বুদ্ধি শুদ্ধি হয়নি। দেখি উত্তর করতে পারো কিনা, সবাই ট্রাই করবো, দ্রুত করব।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ। উত্তর হয়েছে, কি উত্তর করেছো তোমরা? তার বয়স হলেও বুদ্ধি হয়নি, এটা তোমরা অনেক অনেক অ্যান্সার করেছো, কিন্তু এটা কিন্তু হবে সরল বাক্য, ঠিক আছে? তার মঙ্গল হোক, এটি কোন ধরনের বাক্য? আর একেবারে সহজ কথা, একটু আগে বললাম, আদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা, অনুজ্ঞাবাচক বাক্য। ঠিক আছে, থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন, গঠনগত দিক দিয়ে বাক্যকে কত ভাগে ভাগ করা যায়? লাগবে না, তো 3 ভাগে ভাগ করা যায়, সরল, জটিল, যৌগিক, তোমরা জানো। এটাও দরকার নেই, ঠিক আছে, এটা প্রয়োজন নেই। সো আমরা দেখতে দেখতে মোটামুটি ভাবে আমাদের ক্লাসের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক ছিল সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বা সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, আমরা সেটা একটু বুঝলাম। এখন আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে বাক্যের বর্গটা একটু বোঝার চেষ্টা করব। চলুন আমরা খুব মনোযোগ দিয়ে এটা একটু বুঝে নিই। ওকে, সো বাক্যের বর্গ কাকে বলে এইটা বোঝার জন্য আমাদের প্রথমে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে বাক্য কাকে বলে। তো বাক্য কাকে বলে, আমার মনে হয় ক্লাসের একেবারে শুরুতে আমরা এটা নিয়ে অনেক কথা বলেছি যে এক বা একাধিক শব্দ নিয়ে মূলত একটি বাক্য গঠিত হয়, কি তাই তো? এবার আমরা যেটা মনে রাখবো, ওই যে একাধিক শব্দ নিয়ে যে বাক্য গঠিত হয়, ওই একাধিক শব্দের একটা সুন্দর নাম আছে। ওই একাধিক শব্দ দিয়ে যে বাক্যটা গঠিত হয়, ওই একাধিক শব্দকেই আমরা বলবো বাক্যাংশ বা বাক্যের বর্গ। আমি কি বোঝাতে পেরেছি? একটা বাক্যে অনেকগুলো শব্দ থাকতে পারে, যেটা আমরা একেবারে ক্লাসের শুরুতে আজকে দেখেছি। এখন যেহেতু একেবারে একটা বাক্যে অনেকগুলো অংশ থাকতে পারে, কোনো সমস্যা নেই, থাকুক। এবার যেটা হয়েছে, আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে একাধিক শব্দ, এইটা হচ্ছে একটা একটা বর্গ হিসেবে কাজ করে। এখন কোনটা কোন বর্গ এই আলোচনা আমরা পরে যাব। আপাতত আমাদের বইয়ে যে উদাহরণটা আছে আমরা একটু দেখি। যেমন মালা ও মায়া খুব সকালে বাড়ির সামনে থাকা স্কুল বাসে উঠে পড়লো। একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, সব কথা বাদ, আমি যদি বলি মালা ও মায়া, এটা কি একটা বাক্যের মূল অংশ? তো মূল অংশ কি অমূল অংশ ওইটা বিষয় না, বিষয় হচ্ছে ওইটা কিন্তু একটা অংশ বা একটা বাক্যের একটা বর্গ। তারপর আমি বললাম কখন, খুব সকালে, এটাও দেখো বাক্যের একটা বর্গ বা বাক্যের একটা অংশ। কোথার থেকে বাসে উঠেছিল, কোন বাসে উঠেছিল? স্কুল বাস, উঠে পড়লো, এই আর একটা। তাহলে একটা বাক্যের মধ্যে থাকা একাধিক শব্দ, সেটাকে আমরা বলবো বাক্যের অংশ বা বাক্যের গুচ্ছ বা বাক্যের বর্গ। এটাও অনেক কিছু হতে পারে। যেমন আমরা সকালে বলছিলাম সজল বই পড়ে, তো এই যে আমি বললাম এই যে বই পড়ে, এই বই পড়ে, এই দুইটা শব্দ মিলে এটা একটা গুচ্ছ তৈরি হয়েছে। আর এই যে শব্দগুচ্ছ, এই শব্দগুচ্ছের একটা সুন্দর নাম আছে, ব্যাকরণের ভাষায় সেটাকে বলা হয় বর্গ। এখন এই বর্গকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা যায়। একেবারে সহজভাবে আমরা যদি বলি, সেটাকে আমরা বলবো হচ্ছে বিশেষ্য বর্গ, বিশেষণ বর্গ, আরো ক্রিয়া বর্গ, অন্যান্য অনেক বর্গ রয়েছে। তবে তার আগে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে বিশেষ্য বর্গ কাকে বলে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, কোনো স্টুডেন্ট যদি বাংলায় ইংরেজিতে নাউন চেনে, বাংলায় সে বিশেষ্যটাও চেনে। আর বিশেষ্য যে চেনে, সে বিশেষ্য বর্গও চিনবে। কেন বিশেষ্য বর্গ চিনবে? একেবারে সোজা কথা, বিশেষ্য পদের সাথে সম্পর্কিত এক বা একাধিক পদ মিলেই বিশেষ্য বর্গ তৈরি হয়। আবার বলছি,
বিশেষ্য পদের সাথে সম্পর্কিত একাধিক পদ মিলেই বিশেষ্য বর্গ তৈরি হয়। যেমন আমি বললাম রহিম বৃষ্টিতে ভিজেছে, এবার আমি কি বলতে পারি না রহিম ও করিম এবং তার বন্ধুরা বৃষ্টিতে ভিজেছে? তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এই যে রহিম ও যদি বিশেষ্য পদ হয় তাহলে করিমও বিশেষ্য পদ, এবং রহিম এবং করিম দুইটা বিশেষ্য মিলে সে একটা বিশেষ্য বর্গ তৈরি করেছে। আর বর্গ কি আমরা তো একটু আগে বললাম, একাধিক শব্দগুচ্ছ হচ্ছে একটা একটা বর্গ। এখন আমাদের মনে রাখতে হবে বিশেষ্য বর্গ কখন হবে? বিশেষ্য বর্গ তখন হবে জাস্ট উভয় পদে যেন বিশেষ্যের সাথে সম্পর্কিত কোনো কিছু থাকে। যেমন আমি বললাম ভাই পড়তে বসেছে, তো আমি বলতে পারি না আমার ছোট ভাই পড়তে বসেছে, বা আমি বললাম আমার ভাই পড়তে বসেছে। তো ভাইটা আমার বা আমার ছোট ভাই যাই বলি না কেন, তো পড়তে বসেছে, ওটা পরের বিষয়। কিন্তু এই যে ভাই, এইটা ছিল মূল বিশেষ্য পদ। এবার এর সাথে আমি আমার শব্দটা বসিয়ে দিয়েছি, তাতে কি হয়েছে? আমার মূলত একটা সম্বন্ধ পদ, আমার ভাই, আমার বাড়ি, আমার গাড়ি, মামাতো ভাই, খালাতো ভাই, সবই সম্বন্ধযুক্ত পদ বা সম্বন্ধ সম্পর্ক মেনশন করে। সো বিশেষ্যের সাথে সম্পর্কিত যে কোনো শব্দ যখন বসবে তখন সেটা হয়ে যাবে বিশেষ্য বর্গ। এরপরে আমরা যেটা মনে রাখবো, বিশেষণ বর্গ কাকে বলে? মূল শব্দ থাকবে বিশেষণ, এবার বিশেষণের সাথে অন্য যে কোনো কিছু যুক্ত হয়ে যেতেই পারে, তখন সেটা হয়ে যাবে বিশেষণ বর্গ। যেমন আমি বললাম তোমাকে আজকে সুন্দর লাগছে, লাগতেই পারে। এবার আমি এভাবে না বলে আমি বললাম তোমাকে আজকে খুব সুন্দর লাগছে। বাঙালি তো জানো আসলে প্রশংসায় সবসময় পঞ্চমুখ থাকে। সেই যে বললাম তোমাকে খুব সুন্দর লাগছে, তাহলে সুন্দরটা কিন্তু ছিল অ্যাডজেক্টিভ বা বিশেষণ। এবার অ্যাডজেক্টিভের সাথে আমি এখানে একটা ইংরেজিতে যেটাকে বলে ভেরি অর্থাৎ অ্যাডভার্ব যোগ করে দিয়েছি। তাহলে এখানেও যদি আমি বলি ভেরি গুড, তাহলে বাংলায় কি আমি বলতে পারি না ভারী সুন্দর, খুব সুন্দর? তাহলে বিশেষণ শব্দের সাথে যখন অন্য কোনো শব্দ যুক্ত হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে বিশেষণ বর্গ। বই পড়ে বুঝতে একটু কঠিন লাগতে পারে, এই জন্য আমি কিন্তু সহজে বুঝিয়ে দিচ্ছি। ইংরেজিতে এগুলোকে বলে হচ্ছে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওই ইংরেজিতে যা বলে ওটাই হচ্ছে বাংলা। ক্রিয়া বিশেষণ বর্গ, তাহলে ক্রিয়া বিশেষণ বর্গ বোঝার আগে আমাকে আগে বুঝতে হবে ক্রিয়া বিশেষণ কাকে বলে। তোমাকে আজকে একটা শর্টকাট শিখিয়ে দিচ্ছি, খাতায় দ্রুত লিখে নাও। ক্রিয়াপদের কাছে কখন, কোথায় এবং কিভাবে, ক্রিয়াপদের কাছে কখন, কোথায়, কিভাবে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই হবে হচ্ছে ক্রিয়া বিশেষণ, বা ইংরেজিতে এটাকে বলে অ্যাডভার্ব। সোজা কথা, ক্রিয়াপদের কাছে শুধু প্রশ্ন করবা কখন, কোথায়, কিভাবে, উত্তর পেয়ে যাবা, সেটাই হবে ক্রিয়া বিশেষণ। আর ক্রিয়া বিশেষণের সাথে যদি আরো দুই একটা শব্দ যোগ করা থাকে হয়ে যাবে ক্রিয়া বিশেষণ বর্গ। আমার ব্যক্তিগত শর্টকাট কথা, আমি যেটা বুঝি, আমি যদি ক্রিয়া বিশেষণ বুঝি ক্রিয়া বিশেষণ বর্গ বুঝবো, আমি যদি বিশেষ্য পদ বুঝি বা জানি আমি বিশেষ্য বর্গ বুঝবো। এখন এই বয়সে এসে যদি কেউ বিশেষ্য পদ না চেনে তাহলে আমার মনে হয় তার বিশেষ্য বর্গ চেনাটা একটু কঠিন হয়ে যাবে। বাট আই ডু বিলিভ যে তোমরা সবাই কম বেশি বিশেষ্য পদ চেনো। ঠিক আছে, ক্রিয়া বিশেষণটা চিনতে না আমি চিনাই দিলাম। ক্রিয়াপদের কাছে প্রশ্ন করো সকাল 8টার সময় সে রওনা হলো, রওনা হলো, কখন রওনা হলো? সকাল 8টায়, উত্তর পেয়ে গিয়েছি। আমি সকাল থেকে বসে আছি, বসে আছি কখন থেকে, হয়ে গেল। সে কোথায় থাকে? সে ঢাকায় থাকে, কোথায়? ঢাকায়, উত্তর পেয়ে গেছি, বাস। সে খেয়ে আর ঘুমিয়ে দিন কাটাচ্ছে, দিন কাটাচ্ছে কিভাবে দিন কাটাচ্ছে? এই যে খেয়ে আর ঘুমিয়ে, অনেকটা তোমার মতো, সমস্যা নেই, 2-1 ঘন্টা করে পড়ো হয়ে যাবে। সো আবার বলছি, ক্রিয়াপদের কাছে কখন, কোথায়, কিভাবে দ্বারা প্রশ্ন করো, ক্রিয়া বিশেষণ উত্তর পাও, এবং ক্রিয়া বিশেষণের সাথে জাস্ট একাধিক শব্দ যখন মিলিত হয়ে যাচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে ক্রিয়া বিশেষণ বর্গ। আই থিঙ্ক দ্য কনসেপ্ট ইজ ক্লিয়ার।
এরপরে যেটা আরো সহজ, আমরা সবাই ক্রিয়া চিনি, ক্রিয়ার সাথে যখন আরেকটা শব্দ যোগ হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে ক্রিয়াবর্গ। সে অনেকক্ষণ ধরে চিৎকার করছে, চিৎকার করা, হাসছে, এগিয়ে চলেছে, বসে পড়লো, ক্রিয়াপদ এবং ক্রিয়াপদের সাথে সম্পর্কিত হয়ে গেছে একাধিক শব্দ, সেটা হয়ে গেল ক্রিয়াবর্গ। মূল কথায় ক্রিয়া থাকতে হবে। দেখছো কত সহজ, অথচ তোমাদের কাছে এটা এতদিন অনেক কঠিন লাগতো। সো আমার কাছে মনে হয় এটা একেবারে সহজ। চলো আমরা এই টপিকের উপর ভিত্তি করে কয়েকটা এমসিকিউ টাইপের কোশ্চেন একটু দ্রুত সলভ করব। সবাই প্লিজ, তোমাদের জন্য প্রথম প্রশ্ন, সবাই অ্যান্সার করি, সবাই উত্তর করি প্লিজ। না সরি, ঠিক আছে ঠিক আছে, আসো। বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে কি বলে? সবাই অ্যান্সার করবো আমরা প্লিজ। রবিন এখানে ক্লাস কয়টায়? ওকে, আমরা দেখতে দেখতে হচ্ছে একেবারে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একটু দ্রুত উত্তর করি। বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে বর্গ বলে। এই একেবারে সহজ প্রশ্ন। এইসব প্রশ্ন পরীক্ষায় যে কেন আসে আমি জানি না। যোজক দ্বারা দুইটা বিশেষ্য যুক্ত হয়ে কোন বর্গ তৈরি করে? দেখো কত সহজ প্রশ্ন, তোমাকে বলে দিছে দুইটা বিশেষ্য পদ, তোমাকে যেখানে বলে দিছে দুইটা বিশেষ্য পদ, তুমি উত্তর করতে পারবা না? সবাই অ্যান্সার করো প্লিজ। আল কাউসার নামে একজন প্রশ্ন করছেন বারবার একই প্রশ্ন, ভেরি ব্যাড। আমার মনে হয় আপনি আমাকে একটু চ্যালেঞ্জ করতে চাচ্ছেন, তাই তো? নাকি ফাজলামো করছেন আমি জানি না, তবে আপনি ভাববেন না আমি ওটা জানি না, আমি কিন্তু জানি। আগে অনুজ্ঞাবাচক বাক্য কাকে বলে এটা সুন্দর করে বুঝবো আমরা, তারপরে অনুজ্ঞামূলকে যাব, ঠিক আছে? অনুজ্ঞাটা একটু ভালোভাবে বুঝে নেন, তারপরে নেক্সট ক্লাসে যদি না বোঝেন আমাকে জিজ্ঞাসা করেন, সমস্যা নেই। আপনি প্রশ্নটা উত্তর করেন, দ্যাট উইল বি বেটার ফর ইউ। যোজক দ্বারা দুইটি বিশেষ্য যুক্ত হয়ে কোন বর্গ তৈরি করে? সোজা কথা, দুইটা বিশেষ্য যুক্ত হয়ে বিশেষ্য বর্গ যুক্ত, সবাই আমরা জানি। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন, সে লিখছে আর হাসছে, বাক্যে লিখছে আর হাসছে কোন বর্গ? এই একটা বোর্ড পরীক্ষার প্রশ্ন মনে করো, উত্তর করার চেষ্টা করো সবাই। শোনো, তোমাদের আমি একটা বেসিক দিয়ে দিচ্ছি, তোমরা বাসায় একটু স্টাডি করো, অটোমেটিক হয়ে যাবে। যে আল কাউসার সাহেব নামে একজন বারবার প্রশ্ন করছে যে অনুজ্ঞাবাচক বাক্য আর অনুজ্ঞামূলক বাক্য এক কিনা। তো আমি আজকে পড়িয়েছি অনুজ্ঞাবাচক বাক্য, তাই না? আপনি আগে অনুজ্ঞাটা সুন্দর করে বোঝেন, তারপরে নিজে একটু স্টাডি করেন, তারপরে না হয় পরের দিন আমার কাছে শোনেন যে ভাইয়া এইটা এটা এক কিনা। একটু নিজে স্টাডি করতে হবে তো, তারপরে না হয় দেখা যাবে, ঠিক আছে? কারণ আমাদের দেখো ক্লাসে কত টপিক থাকে, আমরা ওই টপিকই শেষ করতে পারি না। তো এর বাইরের টপিকে যদি এখন যাই তাহলে তো ক্লাসই শেষ হবে না। থ্যাংক ইউ। সে লিখছে আর হাসছে ক্রিয়াবর্গ, আমরা জানি। এই যে এখানে হাসা, এটাও একটা ক্রিয়াপদ। ওকে, বর্গকে বাক্যের কি বলা হয়? বর্গকে বাক্যের কি বলা হয়? আমরা সবাই জানি বর্গকে বাক্যের একক বলা হয়। ওকে, বাক্যের অন্তর্গত বর্গগুলো কিসের মতো আচরণ করে? আমরা সবাই জানি সেটা একটা একটা পদের মতো মূলত আচরণ করে, ঠিক আছে? ওকে, সো এবার আমরা যেটা বুঝবো একেবারে সহজ টপিক, এটা মাত্র 3-4 মিনিট লাগবে বুঝতে। একটু জাস্ট মনোযোগ দিলে, হ্যাঁ আমরা কমেন্ট বক্সে একটু অফ করে দিচ্ছি, জাস্ট একটু মনোযোগ দিলেই উদ্দেশ্য এবং বিধিও বোঝা যাবে। একেবারে সোজা কথা, একেবারেই সোজা কথা, এর থেকেও সহজ আর কিছু নাই। আমি জানি না তোমাদের বইয়ে কেন এই টপিকটা সংযুক্ত করা হয়েছে, এটা আসলে খুবই সহজ, বুঝতে পারছো? সো আমরা এখন একটু শর্টকাটে বোঝার চেষ্টা করি, খুব সহজে এবং শর্টকাটে বোঝার চেষ্টা করি। মনে করো এই যে একটা বড় বাক্য, আপাতত আমরা একটু বুঝছি, মনে করছি এই একটা বড় বাক্য।
ঠিক আছে? এই বাক্যকে আমি দুইটা ভাগে ভাগ করে দিলাম, অনেকটা জটিল বাক্যের মতো দিলাম ভাগ করে, সমস্যা কি? এবার এই প্রথম অংশে যেটা থাকবে এটাকে আমরা বলবো উদ্দেশ্য, আর পরবর্তী অংশে যেটা থাকবে এটা হচ্ছে বিধেয়। এটা হচ্ছে একেবারে বেসিক কথা। আগে বোঝাতে পেরেছি? একটা বাক্যকে দুইটা ভাগে ভাগ করলাম, প্রথম অংশ উদ্দেশ্য, পরবর্তী অংশ বিধেয়। এটা হচ্ছে একেবারে মৌলিক কথা। তারপরে উদ্দেশ্যের সম্প্রসারক থাকবে, বিধেয়ের সম্প্রসারক থাকবে। অনেক সময় একটা বাক্যে বিধেয় সামনে আসতে পারে, সেটা নিয়ে আমরা পরে গবেষণা করব। কিন্তু আপাতত একটা জিনিস ক্লিয়ার করব, সেটা হচ্ছে বাক্যের প্রথম অংশে যেটা থাকে সেটা হচ্ছে উদ্দেশ্য, আর পরবর্তী অংশে যেটা থাকে সেটা হচ্ছে বিধেয়। যেমন তোমাদের বইয়ে যে এক্সাম্পলটা আছে যে সুমন বই খেলে, তাহলে এখানে সুমন উদ্দেশ্য, বল খেলে বা যা পারেও খেলুক সেটা বিধেয়, বাস হয়ে গেল। ক্লিয়ার? এবার দেখো উদ্দেশ্যের সম্প্রসারক থাকতে পারে, আবার বিধেয়ের সম্প্রসারক থাকতে পারে। সেটা কেমন? যেমন আমি বললাম, সহজ করে বলি, সেলিম সাহেবের ছেলে সুমন গাছতলায় বসে বই পড়ছে। এখানে আমি কিন্তু বলতে পারতাম সুমন, এটুকু কিন্তু আমি বলতে পারতাম, সুমন বই পড়ছে, এটা কি বলা যেত না? এবার আমি বললাম যে না, সুমন হচ্ছে সেলিম সাহেবের ছেলে। কি আমরা এ ধরনের কথা বলি না? তাহলে দেখো, আমি কিন্তু এই সুমন পড়ছে এটা বললেই হতো, কিন্তু সেটা না বলে আমি বললাম যে সুমন যে হচ্ছে সেলিম সাহেবের ছেলে। তাহলে উদ্দেশ্য সম্পর্কে অতিরিক্ত যে তথ্যটা এখানে প্রদান করা হয়েছে, এটাই হচ্ছে উদ্দেশ্যের প্রসারক। মানে উদ্দেশ্যকে সে আরো অনেক বেশি প্রসারিত করেছে। উদ্দেশ্য সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য প্রদানের মাধ্যমে উদ্দেশ্যকে আরো অনেক বেশি গোছানো করেছে, উদ্দেশ্য সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য প্রদান করেছে। দ্যাটস আমরা এটাকে বলছি উদ্দেশ্যের প্রসারক। এবার আমি বললাম, আমি সিম্পলি বলতে পারতাম পড়ছে। এবারে পড়ছেটা বলতে যে আমি বললাম পড়ছে বাবা, ভালো কথা, ভালো করে পড়াশোনা করছো। তাহলে পড়ছে কোথায় বসে পড়ছে, কিভাবে পড়ছে? গাছতলায় বসে পড়ছে। তাহলে এইটা হচ্ছে পড়ছে, এটা ছিল বিধেয়, আর বিধেয়ের যে প্রসারক সেটাই হচ্ছে, বিধেয়ের প্রসারক হচ্ছে গাছতলায় বসে বই পড়ছে। ঠিক আছে? সুমন ছিল উদ্দেশ্য, উদ্দেশ্যের যে প্রসারক সেলিম সাহেবের ছেলে, সেটা দেখো এখন উদ্দেশ্যের সামনে বসে গেছে। আমার মনে হয় আমরা উদ্দেশ্য বিধেয় কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি। পাশাপাশি উদ্দেশ্যের যে প্রসারক সেটাও ক্লিয়ার হয়েছে, এবং বিধেয়ের যে প্রসারক সেটাও কিন্তু মানে ক্লিয়ার হয়েছে বা আমরা বুঝতে পেরেছি। তবে উদ্দেশ্য এবং বিধেয়ের এই অবস্থান বদলে যেতে পারে। যেমন আমি বললাম চিনি বা শর্করা এই সব মিলিয়ে তৈরি হয়, আমি কি বাক্যটা এবার লিখতে পারতাম না যে এই সব মিলিয়ে তৈরি হয় চিনি বা শর্করা? একই কথা। অর্থাৎ আমরা চাইলে অনেক সময় উদ্দেশ্যকে বিধেয়ের জায়গায়, বিধেয়কে উদ্দেশ্যের জায়গাও কিন্তু আমরা বসাতে পারি। ঠিক আছে? আমার কেমন জানি মনে হয় ভাই, এটা তোমরা একবার রিডিং পড়ে যাও, একবার রিডিং পড়লেই বুঝতে পারবা, এখানে তেমন কঠিন কিছু নাই। যেমন দেখো, অনেক সময় বিধেয়ের স্থান কাল সংক্রান্ত প্রসারক উদ্দেশ্যের পূর্বে বসতে পারে। যেমন 1952 সালে ঢাকার রাজপথে বাঙালি জাতির অহংকার রফিক সালাম বরকত জব্বার মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছিল। এই বাক্যে আমরা সবাই বুঝতে পারছি উদ্দেশ্য হচ্ছে এই যে রফিক সালাম বরকত জব্বার, কি তাই না? তো দেখো এইটা কি হলো, এটা হচ্ছে আমরা এতক্ষণ জেনে এসেছি যে উদ্দেশ্য হচ্ছে বাক্যের শুরুতে বসে, কিন্তু দেখো এই বাক্যে কি হয়েছে, উদ্দেশ্য কি হয়েছে, উদ্দেশ্য হচ্ছে একটু বাক্যের শেষের দিকে এসে বসেছে। তাতে কি কোনো সমস্যা হয়েছে? বাক্যের অর্থ প্রকাশে কি কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা হয়নি।
সো অনেক সময় উদ্দেশ্য একটু পরে আসতে পারে, বিধেয় একটু বাক্যের প্রথমে যেতেই পারে। অনেক বড় বড় বাক্যগুলোতে সাধারণত এটা দেখা যায়। তবে এটা নিয়ে এত পাজেল হওয়ার কিছু নাই। তার থেকে বরং চলো আমরা উদ্দেশ্য বুঝলাম, উদ্দেশ্যের প্রসারক বুঝলাম, বিধেয় বুঝলাম, বিধেয়ের প্রসারক বুঝলাম। এখন আমরা এইটার উপর ভিত্তি করে কয়েকটা এমসিকিউ কোশ্চেন একটু সলভ করি। তোমরা স্লাইডে প্রশ্ন দেখতে পাচ্ছ, সবাই কাইন্ডলি একটু কমেন্ট বক্সে উত্তর করে জানাও। থ্যাংক ইউ। নো নো, ইটস অলরাইট। বিধেয়ের স্থান কাল সংক্রান্ত প্রসারক কোথায় বসতে পারে? সবাই অ্যান্সার করি প্লিজ। বাহ, তোমরা অনেক লক্ষ্মী লক্ষ্মী ছেলেমেয়েরা, সবাই খুব সুন্দর করে উত্তর করতে পারছো। দেখছো, আমরা 1 ঘন্টার একটা ক্লাসে তিনটা টপিক শেষ করলাম, এবং তিনটাই কিন্তু বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন বা ইম্পর্টেন্ট টপিক। আমি যদি খোলামেলা বলি, এই যে 3টা টপিক আলোচনা করলাম, এখান থেকে এসএসসি পরীক্ষায় বা 9 এর ফাইনাল পরীক্ষায় দেখবা এমসিকিউ হিসেবে 3 থেকে 4টা প্রশ্ন থাকবে। দেখো, সো 1 ঘন্টার ক্লাস থেকে যদি 3-4টা কোশ্চেন পরীক্ষা যে উত্তর করা যায়, আমার কাছে কেন জানি মনে হয় এটা একেবারে খারাপ না, ভালোই। বিদেহের স্থান কাল সম্মত প্রসারক বসতে পারে না, প্রশ্নটার মধ্যে ঘাপলা আছে। আচ্ছা, এইটা আমরা একটু বুঝি যে বিধেয় ক্রিয়ার বিশেষ অংশকে কি বলে? পূরক বলে। ওই যেটা প্রসারক বলছিলাম ওটাই পূরক আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপরে একটা প্রশ্ন, খুব সহজ প্রশ্ন, যে একটা উদ্দেশ্য সম্প্রসারক কোথায় বসে? সবাই আমরা একটু উত্তর করবো প্লিজ। উদ্দেশ্যের সম্প্রসারক কোথায় বসে? আমরা সব সময় জানি যে উদ্দেশ্য, এই যে একটা বাক্য এই ছিল, এই উদ্দেশ্য, তাহলে সাধারণত যে হয় উদ্দেশ্যর আগেই হচ্ছে উদ্দেশ্যের সম্প্রসারক বসে, ঠিক আছে। ইন জেনারেলি এটাই হয় আর কি। পরবর্তী প্রশ্ন, বাক্যের উদ্দেশ্য বিধেয়কে প্রসারিত করা হয় যেসব শব্দ বর্গ দিয়ে, সেগুলোকে কি বলে? আমরা খুবই স্মার্ট একটা প্রশ্ন পেয়েছি, আমরা সবাই এটা একটু উত্তর করব। পরবর্তী ক্লাস কয়টা এখানে? ঠিক আছে, আমি ছেড়ে দিচ্ছি। থ্যাংক ইউ। খুবই সহজ একটা প্রশ্ন, আমার মনে হয় যে এটা তোমরা সবাই পারবা, যে এগুলোকে মূলত বলা হয় প্রসারক। এবং একেবারে সহজ প্রশ্ন, নিচের কোন বাক্যে বিধেয় বিশেষণ আছে? বিধেয় বিশেষণ হচ্ছে এই যে লোকটা পাগল। তো যাই হোক, লোকটা যা হয় হোক, সমস্যা নেই। আমরা দেখতে দেখতে হচ্ছে একেবারে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন তোমরা কাইন্ডলি একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, যদি আজকের ক্লাসের কোনো টপিক নিয়ে কারো কোথাও কোনো মেজর সমস্যা থাকে, তোমরা কাইন্ডলি একটু কমেন্ট বক্সে জানাতে পারো। আর তোমাদেরকে আমি একটা কথা ভাই সবসময় বলি, যে দেখো, অনলাইনে একটা ক্লাস থেকে সবসময় 100% যে আমরা নিতে পারবো তা না, হয়তোবা তোমার কোনো একটা জায়গায় গ্যাপ থাকতেই পারে। আমি তো কখনোই বলি না যে একটা ক্লাস থেকে তুমি 100% সব বুঝে যাবা। যেমন আজকে একজন বারবার জিজ্ঞেস করছিলে এইটা ওইটা, এই কাউসার নামে একজন, যে অনুজ্ঞাবাচক বাক্য কি ওইটা কি, আর একজন জিজ্ঞেস করছে জটিল বাক্যের এটা কি সেটা কি। আমি যেটা বুঝি সেটা হচ্ছে, তুমি একটা ক্লাস থেকে 60% বা 70% ধরে নিচ্ছি বুঝতে পেরেছো, বাকিটা তুমি বাসায় সময় দাও। তারপর একটা কাজ করো, আমরা শিখবো জিতবো গ্রুপ আছে, একাডেমিক প্রোগ্রাম এসএসসি 27 ক্লাস 9 এর একটা গ্রুপ আছে, সেখানে তুমি আমাকে মেনশন করে এটা জানাও যে ভাইয়া আমি আপনি এটা ক্লাসে এইভাবে বুঝিয়েছিলেন, বাসায় পড়ার সময় এই জিনিসটা আমি বুঝতে পারিনি। আমি চেষ্টা করব সেখানে সেটা বুঝাই দেওয়ার। না পারলে পরবর্তী দিন ক্লাসের শুরুতেও তুমি সেটা আমাকে বলো। দেখবে এইভাবে আমরা সবাই মিলে সামনে এগিয়ে যেতে পারবো। বুঝতে পেরেছো? আসলে একটা ক্লাস থেকে যে তুমি একেবারে সবকিছু একদিনে সব বুঝে যাবা, এই চিন্তাটাই ভুল। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। রমজানের শুরুতে, একেবারে দিনের শুরুতে মনে হয় তোমাদের ক্লাস ছিল, তোমরা অনেক কষ্ট করে ক্লাসটা করেছো এতক্ষণ, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ পূর্ণ মনোযোগ দিয়ে থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ।